9টার সময় নাড্ডি থেকে ধর্মশালার বাস দিয়ে ধর্মশালা চলে এলাম। এবার ধর্মশালা থেকে যাচ্ছি পালামপুর। পালামপুর থেকে অ্যাক্টিভিটি কোথায় যাবো সেটা আপনাদের দেখাচ্ছি। তো নাড্ডি থেকে আমি ধর্মশালায় এলাম, আমার লাগলো সময় 40 মিনিট। সে আমার ভাড়া পড়লো বাসে 30 টাকা। এখন যে বাসটায় উঠলাম এটাও একটা প্রাইভেট বাস। এই মুহূর্তে এইচআরটিসির বাস আমি পেলাম না পালামপুর যাওয়ার টাইমিং আমি জানতামও না, জিজ্ঞাসা করা হয়নি। এই বাসটা এখান থেকে ছাড়লো এক্স্যাক্টলি 9:45 বা 10:45-তে। এর আগেও অনেক বাস আছে, নাড্ডি থেকে 9টায় কোনো বাস নেই বলে আমি আসতে পারিনি। এই বাসটা একটু বড় বাস, আগের মতো ছোটো বাস নয়। तो ये बस किधर जा रहा है? पालमपुर होके पालमपुर तक ही जा रहा है क्या? कितना किधर जा रहा है? बस पालमपुर ही जा रहा है। आगे कहाँ जाना? এই বাসটা পালমপুর অবধি যাচ্ছে, যেটুকু আর গেলাম। পালমপুর থেকে আমি যেখানে যাবো সেখানে ডাইরেক্ট বাস এসে ধর্মশালা থেকে নেই, বা থাকলে হয়তো একদিন আছে বা টুরিস্ট সিজনে হয়তো আছে, কিন্তু এখন নেই। এখন এই বাসটা করে আমি পালমপুরেই যাচ্ছি। তো পালমপুর সম্বন্ধে ডিটেল আপনাদের পরে আমি জানাচ্ছি। আমি পালমপুরে যে ঘোরার জায়গাগুলো আছে আমি চেষ্টা করবো আপনাদের দেখানো। আর পালমপুর এখান থেকে 34 কিলোমিটার। মোটামুটি আমার যা ধারণা, এখন যা রাস্তায় জ্যাম আমি দেখতে পাচ্ছি, তাতে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট লাগবে। পালমপুর পৌঁছই, তারপরে আপনারা একটু দেখে নিন যে রাস্তার কী অবস্থা। তো এই ধর্মশালা থেকে আমার পালমপুর যাওয়ার এই বাসে ভাড়া করলো 75 টাকা। 34 কিলোমিটার, একটু বেশি মনে হলো ভাড়াটা। প্রাইভেট বাসগুলি, গভর্নমেন্ট বাসে হয়তো ভাড়াটা একটু কম। মানে এরা বলছেন পালমপুর থেকে পালমপুর পৌঁছতেই ধর্মশালা থেকে প্রায় 2 ঘন্টা নাকি লেগে যাবে। আমার হিসেবে আমি আগেও এসেছিলাম পালমপুর থেকে ধর্মশালাতে, অত সময় লাগার কথা নয়। এখন হয়তো দিনের বেলা এই সময় খুব জ্যাম সেগুলো হবে। গুড মর্নিং। কালকে যখন বাসে আসছিলাম, আস্তে আস্তে হঠাৎ করেই আমার, জানি না, এই নতুন একদম ক্যামেরা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। কী কারণ ছিল সেটা আমি বুঝতে পারিনি। পরে তো সেটা আবার অন হলো। ওই কারণে বাসের জার্নি পুরোটা পরে দেখাতে পারিনি। কিভাবে আমি এখন যেখানে আছি আর কি, দেখছেন সেখানে এলাম। ও সে তো ঠিক আছে, কি আর করা যাবে। কেন এলাম সেটা বলি। এখন আমি যেখানে আছি বা যেখানে এসছি, কালকে আমি দুপুরবেলাতেই চলে এসেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে, আপনারা গেস করতে পারেন জায়গাটার নাম কি? একটু হিন্ট দিই। কালকে আপনাদের বলছিলাম যে আমাদের দেশে অ্যাডভেঞ্চার স্পোর্টসে এই সমস্ত জায়গাগুলো খুব বিখ্যাত। তার মধ্যে এই জায়গাটা একটা। হিমাচল প্রদেশে স্বাভাবিকভাবেই আপনারা আগেই দেখছেন যে আমি হিমাচল প্রদেশের কাংড়া, ধর্মশালা ওই রিজনটাতে আছি আর কি। তো এটা তার মধ্যেই পড়ে, কাংড়া জেলার মধ্যেই পড়ে হিমাচল প্রদেশের। খুবই বিখ্যাত একটা জায়গা। 2018 সাল থেকে এই জায়গাটা খুব পপুলারিটি পায়। তার আগেও এখানে সেই অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাক্টিভিটি হতো। 2018 সালে একটা ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার স্পোর্টসের একটা পপুলার, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্টিভিটিস এখানে হয়েছিল। তার যে কম্পিটিশন বা টুর্নামেন্ট সেটা হয়েছিল, তারপর থেকে এই জায়গাটা ভীষণই পপুলারিটি পায় আর কি। এখন তো এখানে প্রচুর সে অ্যাক্টিভিটিস হয়। আপনারা যদি এতক্ষণে বুঝতে পেরে থাকেন যে আমি কোথায় আছি বা কোন জায়গার কথা বলছি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এখানে কি অ্যাডভেঞ্চার স্পোর্টস হয় সেটা দেখুন। বীরবিলিং আসেন প্যারাগ্লাইডিংয়ের জন্য, চেষ্টা করবেন যে অক্টোবর থেকে মার্চ এপ্রিলের মধ্যে আসতে। কারণ এই সময় উঁচুর দিকে যে পাহাড়গুলো দেখছেন ওখানে পুরো একদম বেশিরভাগ সময় বরফ থাকে। বিশেষ করে ডিসেম্বর থেকে এই মার্চের মধ্যে
ফ্লাই করার সময় অনেক ওপর থেকে 4-5টা দেখা যায়, পুরো 360 ভিউ পাওয়া যায়, সেটা বুঝতেই পারছেন নিশ্চয়। দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর আর্লি মর্নিং আর সানসেটের সময়, অর্থাৎ সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ফ্লাইং করা মজাটাই আলাদা, কারণ সুন্দর আলো থাকে এবং সুন্দর ভিউ হয়। তো তার সাথে সাথে যখন নিজের যে ছবিও তুলবেন আপনাদের সমস্ত অ্যাকশন ক্যামেরায়, গোপ্রো বা এই ক্যামেরায়, এবং সেখানে মুখে সুন্দর আলোও পড়ে, দেখতে খুব সুন্দর লাগবে। আর আপনি ফ্লাই করছেন, সেই এক্সপ্রেশন যদি ভালোভাবে ক্যাপচার না হয়, কিন্তু যারা ছবি তুলতে নিজেদের ভালোবাসেন, ভিডিও বানান, তাদের জন্য কিন্তু ওই সময়টা খুব ইম্পর্টেন্ট। কাজে চেষ্টা করবেন যে ওই সময়টাই এসে ফ্লাই করার। আর ফ্লাইয়ের একটা ফিক্সড রেট এখানে হয়, তবে কিছু বার্গেন তো হয়, সেগুলো আমি আপনাদের ডিটেল বলবো। আর বিট থেকে বিলিং হচ্ছে 14 কিলোমিটার। আপনি যখন একটা ফ্লাই বুক করবেন, তার সঙ্গে কিন্তু ইনক্লুড হচ্ছে আপনি বিট থেকে ওদের গাড়ি করে বিলিংয়ে নিয়ে যাবেন এবং সেখান থেকে ফ্লাই করে আপনি ল্যান্ড করবেন বিড়ে। কাজে আপনি যদি থাকার জায়গা নেন, আসেন বিড়ে, তাহলে চেষ্টা করবেন যে এই প্যারাগ্লাইডিং যে ল্যান্ডিং যে পয়েন্ট, এই বিট তার আশেপাশে 1-2 কিলোমিটারের মধ্যে থাকার, তাহলে একটা সময় বাঁচে। আর চাইলে আপনি দূরেও থাকতে পারেন অন্য কোনো জায়গাতে, বা দিনে দিনে এসেও আপনি প্যারাগ্লাইড করে ফ্লাই করে চলে যেতে পারেন, সেটা আপনাদের সময় এবং ইচ্ছে অনুযায়ী। তো আমি বলবো অবশ্যই বিড়বিলিংয়ে যদি আসেন অন্তত 2 দিন থাকুন, অন্তত 2টো ফ্লাই করুন। এছাড়াও অন্যান্য অনেক অ্যাডভেঞ্চার্স অ্যাক্টিভিটিস এখানে হয়। এখানে খুব সুন্দর সুন্দর মনেস্ট্রি আছে। আপনাদের বলছিলাম আগেই যে এটা একটা টিবেটান সেটেলমেন্ট, খুবই পুরনো, ম্যাকলাউডগঞ্জ ধর্মশালার মতোই। এবং এই জায়গাটা কিন্তু ম্যাকলাউডগঞ্জ বা ধর্মশালার থেকেও অনেক সুন্দর। এখানে 2-3 দিন থাকার কিন্তু মজাটাই খুব আলাদা। আস্তে আস্তে এবার সব লোকজন আসছে, ভিড় বাড়ছে। আমি আবার একটু হোটেলে ফিরবো, একটু চান টান করে, একটা ব্রেকফাস্ট করে ভাবছি একটা সাইকেল বা মাউন্টেন বাইক রেন্ট করবো। আমি কথা বলছিলাম, এখানে মাউন্টেন বাইকের মোটামুটি ঘন্টায় 100 টাকা এবং সারাদিনের জন্য হলে 500 টাকা। এটা সিজন টাইম বলে, অন্য সময় হয়তো আরও কমে যায় এবং পিক সিজনে হয়তো আরও বেড়ে যায়, এরকমই একটা রেট চলে। সেই সাইকেল করে একটু সাইকেল বুক করে সাইকেল নিয়ে ঘুরবো, কেননা পাবলিক ট্রান্সপোর্টে খুব বেশি দূরে কোথাও যাওয়া যাবে না এবং সময়ও লাগে প্রচুর, হেঁটে তো আরও সময় লাগবে। যদিও আমি হাঁটতেই পছন্দ করি বেশি, কিন্তু সময় কম থাকাতে অনেকদিন আমি সাইক্লিংও করা হয় না, জন্য ভাবছি এটা সাইকেলে করবো। আজকে এখানে হোলি আছে, আর কালকে এমনি সারা দেশেই হোলি। দেখবো গ্রামটামে একটু ইন্টেরিয়ারে কোথায় কিরকম এরা হোলি উদযাপন করেন, দোল উদযাপন করেন, জানি না, দেখতে পাবো কিনা। এর কাছেই বৈদ্যনাথ বলে একটা জায়গা আছে, যে জায়গা হয়ে আমি এসেছি। সেই বৈদ্যনাথে শিব মন্দির খুবই পুরনো এবং হিমাচল প্রদেশের খুবই বিখ্যাত একটা শিব মন্দির, আপনারা অনেকে হয়তো নাম শুনেছেন। একটা আমাদের কেদারের মন্দির যেরকম দেখেন সেই ধরনের, সেখানে খুব সুন্দর একটা হোলি উদযাপন হয় বা একটা পুজো হয় আর কি। আমি কালকে একটু আস্তে আস্তে দেখছিলাম, খুব ভিড়ভাড়টা ছিল। আজকে সেখানে মেইন আছে, ওখানে আজকে আর যাওয়া হবে না। আপনারা যদি কখনো হোলির সময় আসেন, তো চেষ্টা করবেন একবার বৈদ্যনাথের মন্দির যেতে। ওই জায়গাটা খুব জমজমাট থাকে হোলি, এছাড়া অন্য সময় তো আসতেই পারে না। যাই, রেডি হই। এই ভিড়ে প্রচুর ক্যাফে আছে এবং সেগুলো সুন্দর সুন্দর ডেকোরেট করা। এই একদম ভিড়ের যে প্যারাগ্লাইডিংয়ের ল্যান্ডিং যেখানটা হয়, যে মাঠটা, তার পাশেই একটা রয়েছে হিমালয়ান পিৎজা বলে। এই হিমালয়ান পিৎজাটা খুব পপুলার এবং এর লোকেশনটা খুব সুন্দর। এখানে বসে আপনি একদম সামনেই কিন্তু এই ল্যান্ডিংগুলো বা যে ফ্লাই করছে রাইডাররা, সেগুলো দেখতে পাওয়া যায়। এছাড়াও প্রচুর আছে এখানে একটা ইলাকা ক্যাফে অ্যান্ড গ্রিল বলে আছে, সব ধরনের খাবারই এখানে আপনারা পেয়ে যাবেন।
কাজে এখানে বসে দিনের যে কোনো সময়ই হোক না কেন, সে আপনি গাইড হয়তো করবেন না বা করেছেন, তারপরে একটু দেখতে চাইছেন যে বাকি সবাই কীভাবে ফ্লাই করছে এবং তার সাথে সাথে সময় কাটানো, তো খুব সুন্দর একটা জায়গা। অজস্র ক্যাফে আছে এখানে, অজস্র হোটেল, অজস্র বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। এখানকার ওয়েদারও খুব সারা বছর খুব ভালো থাকে। মে জুন মাসে একটু গরম পড়ে, বাকি সময় খুব সুন্দর প্লেজেন্ট ওয়েদার। এখন একদম সকাল 6:30 বাজে, আস্তে আস্তে দিনের ঘুম ভাঙছে, আর হয়তো ঘন্টা দেড়েকের মধ্যে থেকেই ফ্লাই করা শুরু হয়ে যাবে। আমি একটু বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে কাছাকাছি যতটা সম্ভব ঘুরে দেখার। তারপরে আমি এখানে কিছু বিখ্যাত মনেস্ট্রি আছে যেগুলো এখান থেকে একটু সবই 5-6 কিলোমিটার দূরে। এই প্রসঙ্গত বলে রাখি, বীর কিন্তু একটা খুবই পুরনো এবং পপুলার টিবেটান সেটেলমেন্ট। এই কাংড়া জেলাতেই প্রচুর টিবেটান সেটেলমেন্ট আছে, তার ডিটেলও আমি এখন কীভাবে বলছি না, তাই একটু ঘুরে দেখে নেই। এটা খুব সুন্দর একটা অ্যানিক্কা বলে পটারি শপ, লোগোটা আমার খুব সুন্দর লাগছে, ডেকোরেশনটা সফিস্টিকেটেড। সেরামিকের সমস্ত জিনিসপত্র আপনারা চাইলে এখান থেকে এগুলো কিনে নিয়ে যেতে পারেন, খুব সুন্দর দেখতে লাগছে। পরে চেষ্টা করবো যদি সময় হয় একবার উপরে উঠে দোকানে দেখার কেমন। আর এই ভিড়ে কিন্তু হস্টেল থেকে আরম্ভ করে এমন কোনো নামি হস্টেলস বা ব্যাকপ্যাকার্স হস্টেল নেই, যেমন এই সামনেই গোস্ট অফস আছে এবং অজস্র আছে। আমিও একটা প্রথমে বেশ বেশ পপুলার একটা হস্টেল বুক করেছিলাম, কিন্তু সেখানে আর আমি থাকতে পারলাম না, সেটা একটা অন্য ইনসিডেন্ট, সেটা আমি এই ভিডিওতে আর বলছি না। এই কারণে কালকে আমার একটু এখানে তাড়াতাড়ি চলেও এসেছিলাম 2টোর মধ্যে, তারপর অনেকটা সময় গেছিলো, এইসব করে আমার একটু মুডটাও অফ ছিল, তারপরে আবার এই ক্যামেরার সমস্যা, এই জন্য এখন বেরিয়ে পড়েছি। একটু চায়ের খোঁজ করতে করতে একটু গ্রামের দিকে ঢুকে পড়েছি। কালকে এই রাস্তা দিয়েই আসলে আমি একটু ভুল জায়গায় নেমে গেছিলাম বাস থেকে, অর্থাৎ যেখানে আমার নামার কথা, যেখান থেকে এলে এই ল্যান্ডিং গ্রাউন্ডের কাছে আসা যায়, সেখানে তো যেটা বলছিলাম, তো আমি প্রপার আসলে বীরের বাস স্ট্যান্ডের দিকে কালকে নেমে গেছিলাম। প্যারাগ্লাইডিং যেখানে আপনার ল্যান্ডিং হচ্ছে, যেখানটা আমি আসি পাশেই, সেখানে আসতে গেলে যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্টে আসেন, যদি দিল্লি থেকে সরাসরি বাসে আসেন, তাহলে তো একদম এই ল্যান্ডিং গ্রাউন্ডের কাছেই আপনারা আসবেন। যদি চণ্ডীগড় বা অন্য জায়গা থেকে লোকাল বাসে আসেন আমার মতো, তাহলে আপনাদের নামতে হবে হচ্ছে চৌগান চকে। তো আমি সেটা না করে আমি একদম প্রপার বীরের যে বাস স্ট্যান্ড, যেখানে বীর শেষ হচ্ছে, সেখানে চলে গেছিলাম। তবে সেখান থেকে এই প্যারাগ্লাইডিং যে গ্রাউন্ডটা বা সাইডটা প্রায় 2.5 কিলোমিটার, সেটা আমি এই রাস্তা দিয়েই হেঁটে এসেছি। এই রাস্তাতে খুব সুন্দর সুন্দর প্রপার্টি আছে, যেগুলো একটু প্রপার মেইন রোডটার থেকে ছেড়ে গিয়ে বেশ শান্ত নিরিবিলি। মেইন রোডটার কাছে বেশ গাড়ির ভিড়ভাড়টা আছে আর কি। এখানে প্রত্যেকটা বাড়ির সাথে সাথে ছোট ছোট চাষের ক্ষেত আছে, এটা কিন্তু দেখতে লাগছে খুব সুন্দর। বাড়ির মহিলারা বাড়ির কাজ শুরু করে দিয়েছেন। একটু ঘুরে আসি, এদিকে চা পাওয়ার কোনো চান্সই নেই, তাও একটু দেখি। এখান থেকে খুব সুন্দর খুব ভিউ আসলে এগুলো, বিশেষ করে পাহাড়ে যদি বরফ থাকে তাহলে তো খুবই সুন্দর। বেশ মোটামুটি ভালোই চড়াই আছে মেইন রোড থেকে। নতুন একটা প্রপার্টি, আপনারা চাইলে সব জায়গা তো থাকতে পারেন। এটার নাম দ্য লাইফ আউটডোর। এরকম অজস্র প্রপার্টি এখানে আছে। আমি আপনাদের কিছু এরকম প্রপার্টির সুন্দর লোকেশন যেগুলোতে রয়েছে আর কি, তো একটু ভিড়ভাট্টার বাইরে, যদি আপনি সেরকম জায়গায় থাকতে চান, তাহলে আমি আপনাদের কিছু ডেসক্রিপশান দিয়ে দেবো, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আমি দিয়ে দেবো বা ডিটেল দিয়ে দেবো, যেগুলো থেকে আপনারা খুব সহজেই কিন্তু এই ধরনের হোমস্টেজ বা মাউন্টেন রিসর্টসগুলো বুক করতে পারবেন। এখানে একটা সুন্দর টেন্টেড অ্যাকোমোডেশন আছে, নাম হচ্ছে ক্যাম্প কেলাং। কালকে আমি এখানেও এসেছিলাম, এটা পুরো এখন বোধহয় বন্ধ, কোনো লোকজনের আমি সারা শব্দ পাইনি।
তো দুপুরবেলাতে তো ছিল না। এই জায়গাটা বেশ সুন্দর। আর এখান থেকে একটুখানি এগুলোই হচ্ছে জস্টেল। ওই জস্টেল অবধি যাবো, তার বেশি যাবো না। ব্যাক করে ওরা আমাকে রেডি হয়ে ঘুরতে বেরোতে হবে, কারণ আমি যেভাবে ঘুরি পায়ে হেঁটে বা সাইকেলে অথবা লোকাল ট্রান্সপোর্টে, সেটা করতে গেলে কিন্তু বেশ একটু সময় লাগে। ওই জন্য খুব সকালেই আমি বেরিয়ে পড়ি, যেখানেই আমি যাই না কেন। ওই দেখতে পাচ্ছেন অনেকটা উঁচুতে আছে, ফ্লাই করা কিন্তু বা প্যারাগ্লাইডিং কিন্তু শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে আজকে প্রথম ফ্লাই হচ্ছে। তো এখন হাওয়া নিচে তো একেবারেই নেই, জানি না উপরে কতটা আছে বলেই ফ্লাইটটা করছি অবশ্য। এই সামনে একটা পুরনো এবং ট্র্যাডিশনাল হিমাচলি আর্কিটেকচারের বাড়ি, যে খুব ছোট্ট। এই বদলে যাওয়ার সময়ে এখানে আর্কিটেকচারও খুব দ্রুত বদলে যাচ্ছে। এই ধরনের বাড়ি কিন্তু বিশেষ করে এই অঞ্চলে যে জায়গাগুলো আস্তে আস্তে খুবই কমার্শিয়ালাইজ হচ্ছে এবং পুরোপুরি টুরিস্ট কেন্দ্রিক, সেখানকার দেখতেই পাওয়া যায় না আজকাল। এটা একটা ব্যতিক্রম। আমি হিমাচলের অন্যান্য অনেক অঞ্চলে ঘুরেছি, যাদের বেশিরভাগই খুবই ইন্টেরিয়ার। সেসব জায়গায় কিন্তু এই ধরনের বাড়ি প্রচুর আছে। আপনাদের যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, এই ধরনের জায়গা দেখতে আপনারা পছন্দ করেন, তাহলে আমার ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন। আর হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গা, খুবই আননোন জায়গা, বিশেষ করে রায়লা, শানগড়, রঘুপুর, এই ধরনের সমস্ত জায়গার ভিডিওই আমার চ্যানেলে আছে। বিশেষ করে শানগড় এবং রায়লা কি অসাধারণ জায়গা। যদি আপনারা আমার ভিডিও না দেখেন, সেখানে যদি না যান, তো জানতেই পারবেন না। আমরা ঘোরার সময় বিভিন্ন জায়গায় দেখি যে সবাই খুব অফবিট করেন। আসলেই কিন্তু বেশিরভাগ মানুষই অফবিট যে ডেস্টিনেশনগুলো আছে সেখানে যান না বা খোঁজখবর পান না। আমি কিন্তু এই ধরনের প্রচুর অফবিট ডেস্টিনেশন, আননোন, লেজার নোন জায়গাতে যাই। সেগুলো আপনারা যদি আমার ভিডিও রেগুলারলি ফলো করেন, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে অবশ্যই কিন্তু এই ধরনের জায়গা খোঁজ আপনারা পাবেন। এবং সেটা শুধু হিমাচল প্রদেশে বা উত্তরাখণ্ডে, কাশ্মীরে নয়, কেরালা থেকে কর্ণাটক, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এমনকি আমাদের পশ্চিমবঙ্গেও এবং অজস্র জায়গার কথা আমি জানি, যেখানে আমি গেছি বা ভবিষ্যতেও যাব। সেগুলোর খোঁজ কিন্তু আপনারা পাবেন। কাজেই আমার চ্যানেল যারা ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। কিছু জানার থাকলে বা আমাকে কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করুন। আপনাদের সাপোর্ট যদি এভাবে পাই আমি, তাহলে অবশ্যই ভবিষ্যতে আমি আরও অনেক জায়গার খোঁজ আপনাদের দিতে পারবো। এখানে একটা খুব সুন্দর নর্থ উইন্ড 57 নাম প্রপার্টি আছে। আসলে এটা প্রাইভেট প্রপার্টি, কাজে এরা গেট ফেলে রেখেছেন। এখান থেকে ভিউ চমৎকার। আর আমি দেখতে পাচ্ছি যে সুন্দর ডোমের মতো আছে। এই জায়গাগুলোতে কিন্তু খুব চমৎকার ভিউ পাওয়া যায়, কিন্তু সবই নতুন প্রপার্টি বা হচ্ছে, গেট ক্লোজ আছে, কাজে আমি আর যাচ্ছি না ভেতরে। এটা ঠিক হবে না। আপনারা যদি ভিড়ে আসেন, চেষ্টা করবেন এই ধরনের জায়গায় থাকার। একটু হয়তো সামান্য মেইন জায়গা থেকে বাইরে হয়, একটু ওঠানামা করতে হয়। যদি আপনারা পায়ে হেঁটে যাতায়াত করেন, এখানে রাস্তা খুব সরু, খুব বড় গাড়ি তো আসবে না, ছোট গাড়ি, টু হুইলার তো আসবে। তো এইসব জায়গাতে কিন্তু হেঁটে ঘোরার মজাই বেশি। এই জায়গাটা চমৎকার। আর এই হচ্ছে সামনে হস্টেল। তো এখান থেকে খুব সুন্দর ভিউ বলে আমি ভেবেছিলাম, এবং আমি প্রচুর দেখেওছি লোকজনকে ভিড়ে এসে হস্টেলে থাকতে। লোকেশনটা চমৎকার। যাক, সেটা তো হলো না। কেন হলো না সেটা আমি ছোট্ট করে পরের দিন বলবো। আজকে আপাতত বাইরে থেকেই দেখাই। এবং হস্টেল নয়, যে কোনো হস্টেলেই এই সময়টায় হোলি, কালকে হচ্ছে হোলি। আর বীরে আবার এই কাংড়া রিজিয়নে হোলি বা দোল আজকে। ওই কারণে প্রচুর ভিড়, বিশেষ করে ইয়াং ছেলেপিলেদের, যারা মূলত সমস্ত অ্যাডভেঞ্চার স্পোর্টস করে। সাথে আমার মতো কিছু বুড়ো মানুষও আছে যারা এসে হাজির হয়। এবার এখান থেকে রাস্তা অনেকটাই হেঁটে উঠে গেছে ওপর দিকে, এবার পুরোটাই চড়াই, কাজে আমি আর বেশি যাব না। এবার একটু চা খেতেই হবে। আর ওই হচ্ছে সামনে, জানি না দেখা যাচ্ছে কি না, প্রথম যে আজকে সকাল থেকে ফ্লাইটটা হয়েছিল সেটা ল্যান্ড করছে কিন্তু খুব তাড়াতাড়ি। অর্থাৎ নিচ দিকে যেহেতু হাওয়া নেই, ওই কারণে বেশিক্ষণ ফ্লাই করে থাকতে পারছে না। আর এই হচ্ছে আমার রুম। একটু জিনিসপত্র ছড়িয়ে আছে। আর বীরে কিন্তু বেশ গরম পড়ে গরমের সময়, তাই ফ্যানও আছে। একটু ছোট ঘরটা,
বাকি আমি পরে ডিটেল বলছি যে কি এটার চার্জেস আমার পড়ছে বা কীভাবে এটা আমি খোঁজ পেলাম। আর যেটা আমি বুক করেছিলাম কথা বলে, টাকা অবশ্য দেয়নি, সেটা কীভাবে কি হলো আর কি সেটা না যেতে পারলাম না, বা তারা আলটিমেটলি না করে দিলেন। আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে, এই ছোট্ট একটা বেসিন, শাওয়ার, ছোট্ট একটা প্রপার্টি, তো বেশ পরিষ্কার। আর এই হচ্ছে জানলা দিয়ে ভিউ। আর কাছেই রাস্তা, মেইন রোড নয়, মেইন রোডটা একটু এখান থেকে দূরে। এখন সকাল 8টার মতো বাজে, এর মধ্যেই কিন্তু প্রচুর ফ্লাই করা শুরু হয়ে গেছে। এখন খুব সুন্দর হাওয়াও আছে, এই কারণে ফ্লাইও হচ্ছে অনেকক্ষণ বেশি। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম যে একদম ডান দিকে দেখুন যে ফ্লাই করছে, হলুদ এবং লাল, জানি না কতটা কালার বোঝা যাচ্ছে, অনেকক্ষণ ধরে ফ্লাই করছে। এখানে অলরেডি কিছু ল্যান্ডিংও হয়ে গেছে, এটা খুব ফাস্ট ল্যান্ড করছে। এইগুলো, এই যে সুইংগুলো হয়, এই সুইংগুলো খুব থ্রিলিং। আমি আগে একবার করেছিলাম, সেটা খুব কম সময়ের জন্য এবং এখানে নয়। বিলিংয়ের একটা মজা হচ্ছে, বিলিং যেখান থেকে টেক অফ হয়, ফ্লাই শুরু হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট টেক অফ পয়েন্ট প্যারাগ্লাইডিংয়ের জন্য। এই ওখান থেকে অনেকটা সময় ধরে ফ্লাই করা যায় যদি আপনি চান। জেনারেলি এরা 15 মিনিটস, হাফ অ্যান আওয়ার বলেন, সেটা কখনো কখনো 40-50 মিনিট হয়ে যায় ম্যাক্সিমাম। তো চাইলে আরও অনেক বেশিক্ষণ ফ্লাই করা যায়, সেটা আপনার কতক্ষণ আপনি চাইছেন তার ওপরে, বা যিনি ফ্লাই করছেন, আপনার পাইলট বা গাইড যিনি আছেন, তিনি চাইলে অনেকক্ষণ ফ্লাই করতে পারেন যদি হাওয়া থাকে। সেটাই টেকনিক। সেই টেকনিক নিয়ে আমি পরে ডিটেল কিছু ইনফরমেশন দেবো আপনাদের। ভিডিওতে মুখে খুব কিছু বলতে চাইছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে না হলে, এবং খুব বোরিংও লাগবে আপনাদের। তার থেকে বরং আপনাদের দেখাই। এখন এই মুহূর্তে একটাই ফ্লাই করছে, আর ওইখান থেকে কিছু, ওই দিকটা বিলিং, ওখান থেকে কিছু টেক অফ হয়েছে অনেকটা দূরে, ওই দূরে একটা, এটা কিন্তু অনেকটাই দূরে চলে গেছে। আমার মনে হয় এর ফ্লাইং টাইম অনেক বেশি। आपका चैनल है यूट्यूब पे? हाँ, ट्रैवल विथ फुटस्टेप्स। এখানে এসে রাস্তাটা ডিভাইড হয়ে গেছে। এখানে একটা বোর্ডও লেখা আছে যে কোন দিকে কি। আমাকে যেতে হবে বাদিকে, মেইন মনাস্ট্রিগুলো সবই এই বাদিকে। বোর্ডটা থাকাতে আসলে খুব সুবিধা হচ্ছে, না হলে বুঝতে অসুবিধা হতো। আর এখানে এখন কেউ নেই আমি ছাড়া। এই হচ্ছে জায়গা, দারুণ লাগছে কিন্তু। মানে শুরুর দিকে একটু টেনশনে ছিলাম যেতে পারবো কিনা সাইকেল নিয়ে, তো এখন মোটামুটি ঠিকঠাকই এগোচ্ছি। হ্যাঁ, ফোনটাই যাচ্ছিল পড়ে, বলেই সর্বনাশ হতো, ভিডিও শেষ। সময় নষ্ট করছি না। এখানে আমার রোড মার্কিংও দেওয়া আছে কোন দিকে কি। এখানে আবার ক্রসও কেন করা আছে কি জানে, লেখা তো আছে রেড ট্র্যাক সেন্টার, মান্ডালা টেম্পল সেন্টার সমস্ত আসছে। মনাস্ট্রি সাইড নয় না? থ্যাংক ইউ। একদম মনাস্ট্রির গেটের সামনে চলে এসেছি। আমার সাইকেল করে আস্তে আস্তে চালিয়ে সময় লাগলো আধ ঘন্টা। আর এখানে একটা সিকিউরিটি গেট আছে, যেখানে আপনার যদি গাড়ি নিয়ে আসেন, এই হচ্ছে পার্কিং এরিয়া এটা, আর এটা হচ্ছে মেইন গেট। এখানে এন্ট্রি করিয়ে আপনাকে ডিটেল দিয়ে, আধার নাম্বার দিয়ে, ফোন নাম্বার, নাম দিয়ে এখানে ঢুকতে হবে। বাকিটা তো এখান থেকে হেঁটেই, মানে ভেতরে গাড়ি যায় না যদি না আপনার কাছে পারমিশন থাকে।
তো সামনে যাই, আর এই এখানেই লেখা আছে পালপুং শেরবেলিং কোভিড প্রিভেনশন সেন্টার। তো এখন কোভিড নেই, ঠিক আছে, सिक्योरिटी चेक সিকিউরিটি চেকপোস্ট। अच्छा सर ना इधर वीडियोग्राफी भी है अलाउड नहीं ভিডিওটা ফেলা নেই। वीडियोग्राफी फोटोग्राफी कुछ भी अलाउड ও আচ্ছা, लेकिन ফটোস তো দেখতে বেশ, যখন জাস্ট ভিডিওটা করা শুরু করেছিলাম ওরা বলছেন যে শ্যুট করা ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নয়। তো এই বললাম যে আমি তো অনেক দেখেছি, তো দেখেই তো জানতে পেরেছি না কিছু তো রেস্ট্রিকশান আছে। তো আমি বললাম ঠিক আছে, আমি ভেতরে গিয়ে পারমিশন নিয়ে করবো, আমার ইন্টারভিউও নেওয়ার আছে, আমি ইন্টারভিউ দেখেছিলাম আমাদের। তো বললেন ঠিক আছে ভিডিও করুন, কোনো অসুবিধা নেই। তো বেশি চেঁচামেচি করবেন না, কারণ এটা স্কুল এরিয়া। তো এটা আপনারাও মাথায় রাখবেন, এরকম জায়গায় যখন আসবেন যদি ছবি তোলেন ভিডিও করেন তাহলে কিন্তু অবশ্যই পারমিশন নিয়ে করবেন। এখানকার যারা অথরিটিস আছে, যারা সিকিউরিটি আছে, এবং সমস্ত কিছুই কিন্তু পারমিশন নিয়ে জিজ্ঞেস করে তারপরে করবেন। লুকিয়ে টুকিয়ে কিছু করবেন না। দেখবেন যদি ভালোভাবে কথা বলে পারমিশন নেন তাহলে অনেক কিছুতেই ছাড় আছে, আর যদি বেআইনিভাবে করেন তখন কিন্তু ফেঁসে যাবে। তো এই জিনিসটা একেবারেই করবেন না, এবং খুব সুন্দর পিসফুল একটা জায়গা সেটা মাথায় রেখে চেঁচামেচি আওয়াজ একেবারেই নয়, ফোনে জোরে কথা বলা সব তো একেবারেই করবেন না। তো এই হচ্ছে এন্ট্রেন্স, অনেকটা দূরেই দেখা যাচ্ছে মেইন মনাস্ট্রি এরিয়াটা। এখান থেকে অনেকটাই হেঁটে নামতে হয়। এখানে লেখা আছে কোথায় কি আছে, নানস রিট্রিট সেন্টার, রিট্রিট হাউস, মান্ডালা টেম্পল অ্যান্ড রিট্রিট সেন্টার, মংস রিট্রিট সেন্টার। বড় ক্যাম্পাসই হবে। এখানে এখন একটু সাইকেলটা রেখে বসেছি, খাওয়া দাওয়া করে নেই। খুব খিদে পেয়েছে, সাইকেল চালিয়ে চালিয়ে একদম তো হয়ে গেছি। 2 বছর বাদে সাইকেল চালাচ্ছি, জানতাম খুব একটা সহজ হবে না, তারপরেও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যাচ্ছি আর কি। অনেকটাই আমার নিজের জন্যে, কিছুটা আপনাদের জন্য অবশ্যই, যাতে আপনাদের এরকম বিভিন্ন ভালো ভালো জায়গা, বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, সুন্দর সুন্দর কম পরিচিত মনাস্ট্রিজ, চার্চ, মস্ক, মন্দির দেখাতে পারি, নতুন নতুন জায়গা দেখাতে পারি, সেটা পাহাড়ে হোক বা সমতলে, সমুদ্রে, কোনো জায়গায়, জঙ্গলে। কাজেই অবশ্যই সাপোর্ট করবেন আমার চ্যানেলকে। সাপোর্ট না পেলে, আপনারা যদি আমার ভিডিও না দেখেন, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন এবং ভিডিওতে যদি কমেন্ট না করেন আপনাদের কেমন লাগছে, তাহলে জানি না কতদিন এই ভিডিও বানাতে পারবো, কতদিন উৎসাহ থাকবে। ঘুরতে তো যাবো নিশ্চয়ই, তো সেটা একেবারে নিজের জন্যে হবে। আপনাদের কিন্তু আমার
যারা আছেন তাদের বাদ দিয়ে আপনাদের কিন্তু আর নতুন কোনো জায়গার খোঁজ দিতে পারবো না। যদি আপনারা চান নতুন জায়গা সম্বন্ধে জানতে, শুনতে, সেখানে যেতে, কীভাবে যাবেন, কীভাবে আপনারা ট্রাভেল প্ল্যান করবেন, কত খরচা হতে পারে, সবথেকে বড় কথা জায়গাটা কতটা অন্যরকম, কতটা সুন্দর, কী কী সেখানে এক্সপিরিয়েন্স করার আছে, এগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল ইউটিউবে যেটা দেখছেন আপনারা, ট্রাভেল উইথ ফুটস্টেপস, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে। ঘুরতে বেরিয়ে খিদে তো পাবে নিশ্চয়ই, চেষ্টা করবেন যাই খান, যেখানেই খান, সেখানে যদি ডাস্টবিন না থাকে তাহলে সে ফল খেলেন, তার যে খোসা, বিস্কিটের প্যাকেট, চিপস হলে চিপস, চকলেট যাই র্যাপার প্যাকেট হোক, সেখানে কিন্তু ফেলে আসবেন না। জায়গাটাকে নোংরা করবেন না। ঘুরতে বেরিয়েছেন, সুন্দর জায়গা দেখতে বেরিয়েছেন, জায়গাগুলোকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার। কাজেই যা নোংরা হবে সেটা কিন্তু প্রয়োজনের সঙ্গে করে নিয়ে আসবেন ডাস্টবিন না পেলে, এবং যেখানে ডাস্টবিন আপনি দেখবেন সেই ডাস্টবিনেই ফেলবেন। এখানে আমি বাধ্য হয়ে প্লাস্টিকটাকে ইউজ করছি, আমি কিছু পাইনি, চেষ্টা করবেন এই প্লাস্টিকটাও ইউজ না করবার। এই প্লাস্টিকটাও কিন্তু সব থেকে বেশি ক্ষতিকর। এই কলার খোসা বা ফলের খোসা, আপেলের খোসা যাই হোক, সেগুলো হয়তো মাটির সাথে মিশে যায়, সার হিসেবে কাজ দেয়, কিন্তু এই প্লাস্টিক, বিস্কিটের এই যে প্যাকেট, চকলেটের যে র্যাপার, এগুলো কিন্তু প্রকৃতির জন্যে অসম্ভব ক্ষতিকারক। এই যে সুন্দর জায়গায় বসে আছি, এখানেও প্রচুর নোংরা, প্রচুর প্লাস্টিক আপনারা দেখছেন। আমাদের মতো লোকেরাই সব ফেলে গেছে। এই যদি চলতে থাকে, চলে আসছে বহুদিন ধরে ও চলছে, এই পৃথিবী কিন্তু থাকবে না, এই সুন্দর জায়গা কিন্তু থাকবে না। কাজেই এটা মাথায় রাখবেন। পৃথিবী পরিষ্কার রাখার, আপনি যেখানে গেছেন, যেখানে থাকেন, সেই চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আপনার, শুধুমাত্র আপনার নিজের বাড়ির ভেতরটুকু নয়। এটা দয়া করে মাথায় রাখবেন। বীর থেকে বেরিয়ে এখন যাচ্ছি চৌতরা বলে একটা জায়গার দিকে। সুন্দর গ্রাম, অনেকটা নিচের দিকে একটা মনেস্ট্রি আছে, তো সেখানে যাচ্ছি আর কি। আর যাচ্ছি সাইকেল নিয়ে, আর চারদিকে হচ্ছে আপনার এই হচ্ছে দৃশ্য, দেখতেই পাচ্ছেন কি অসাধারণ। সামনে একটা মন্দিরও রয়েছে, আর এটা একটা গাছকে বেঁধে দিয়ে ঘেরা আর কি। আর এই হচ্ছে সেই সাইকেল। সাইকেলটা এখন একটু ভোগাচ্ছে আমাকে, গিয়ার ঠিকঠাক কাজ করছে না, কিছু করার নেই। এখন নিয়ে তো ফেলেছি, এখন আবার এতটা গিয়ে চেঞ্জ করে আসা। আর এখান থেকেও দূরে এসে দেখুন প্যারাগ্লাইডিং কিন্তু দেখা যাচ্ছে, গ্লাইড করছে, ফ্লাই করছে। আসলে একদম দুপুরবেলা 2টো বাজে, টপ সান, এই কারণে জানি না কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বীরে যদি আসেন চেষ্টা করবেন একটু এদিক ওদিক, যে একদম চেনা যে জায়গাগুলো বীরের আছে সেইগুলোকে ছেড়ে একটু আশেপাশে এমনি জাস্ট উদ্দেশ্যহীনভাবে যদি ঘুরে দেখতে পারেন, পায়ে হেঁটে হোক বা সাইকেলে। আমি তো প্রেফার করবো পায়ে হেঁটেই 2-3 কিলোমিটার আশেপাশের মধ্যে, খুব একটা চড়াই উত্তরাই পড়বে না এখানে, মূলত নিচের দিকেই। খুব সুন্দর লাগবে। আর এইটা পুরো একদম গ্রাম্য অঞ্চল, তো একটা বাইক টাইক রেখেই আশেপাশের এই রাস্তাটার দিকে গেছে বোধ হয়। আর আজকে এখানে হোলি, তো 24শে মার্চ, ওই হোলি টোলি খেলছে। তবে এইখানে কিন্তু অত লোক আমি দেখতে পাচ্ছি না যে হোলি খেলছে, বেশিরভাগই কিন্তু যারা বাইরের লোক তারা, এখানকার লোকটা আমি খুব কমই দেখতে পেলাম। আজকে কিন্তু বীরেও
বেশিরভাগ দোকান টোকানগুলো সব বন্ধ, ক্যাফে ট্যাফেগুলো খোলা আছে, রেস্টুরেন্টগুলো খোলা আছে, কিন্তু লোকাল যারা লোক তাদের বেশিরভাগই কিন্তু দোকান টোকান সব বন্ধ। তো একটু বসে এখানে জল টল খেলাম, একটু আগে লাঞ্চও করেছি। এবার আবার যাই ওদিকে, দেখি জায়গাটা কেমন। যেতে যেতেই হঠাৎ করে দেখলাম এনারা হোলি খেলছেন, ওদের পারমিশন নিয়ে একটু ছবি তুলছি। জলের চান হচ্ছে। লোকাল গ্রামের লোকেদের সঙ্গে দোল খেলা হলো, হোলি খেলা হলো আর কি, মজা লাগলো বেশ। এই ধরনের অভিজ্ঞতা কিন্তু ওরা যদি মেইন টুরিস্ট স্পটগুলো থেকে না বেরোন, একটু এদিক সেদিক, তাহলে কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু হবে না। আর এগুলোই কিন্তু একটা জায়গা দেখার, একটা সংস্কৃতিকে বোঝার আসল মজা আর কি।